রাইজিং বাংলার পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনারা দেখছেন নটার প্রাইম টাইম আর আপনাদের সাথে রয়েছে আমি বিজয়তা। দেখে নেব আজকের হেডলাইন্স। সপ্তম শ্রেণী ছাত্রী নৃশংস খুনে চাঞ্চল্য, অভিযুক্তের বাড়ি থেকে উদ্ধার সেক্স টয়। নবদ্বীপে আগুন জ্বলবে, বিজেপি মুখপাত্রের বিস্ফোরক মন্তব্য। শুধু রামায়ণ নয়, মহাভারত পড়তে হবে, নবদ্বীপ কাণ্ডে হুঁশিয়ারি অর্জুন সিং এর। ম্যাকাউটে 863 কোটির দুর্নীতির অভিযোগ, জনস্বার্থ মামলা হাইকোর্টে। দুর্গামূর্তির মুখ ভাঙা নিয়ে তীব্র চাঞ্চল্য, অভিযুক্ত ভিন রাজ্যের যুবক। এসএসসি ভবনে চাকরি প্রার্থীদের বিক্ষোভ ও ডেপুটেশন। কৃষি দপ্তর সহ অধিকর্তা দপ্তরে ইডির তল্লাশি। কংসাবতী চাপে বাঁধ ভাঙন, বিজেপির অভিযোগ দুর্নীতির ফল। পানাগড়ে পচা গলা দেহ উদ্ধার, চাঞ্চল্য এলাকায়। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, রামপুরহাটের সপ্তম শ্রেণীর এক আদিবাসী ছাত্রীর নৃশংস খুনকে ঘিরে চাঞ্চল্য। টিউশনে বেরিয়ে নিখোঁজ হওয়ার পর অভিযুক্ত শিক্ষক মনোজ পালকে ফের জিজ্ঞাসাবাদে খুনের কথা স্বীকার করে তিনি। তার দেখানো পথেই উদ্ধার হয় বস্তাবন্দি দেহাংশ। পরিবারের তরফে ধর্ষণের অভিযোগ ওঠে, তবে দেহের দুটি হাত ও নিম্নাঙ্গ এখনো মেলেনি। এলাকায় ক্ষোভে বিক্ষোভ, স্কুলে ভাঙচুর ও প্রধান শিক্ষককে মারধরের ঘটনাও ঘটেছে। অভিযুক্তের ভাড়া বাড়ি থেকে সেক্স টয়, কন্ডম ও ওষুধ উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় রামপুরহাটে জুড়ে উত্তেজনা তীব্র। রামপুরহাটে সপ্তম শ্রেণীর এক আদিবাসী ছাত্রী খুনের ঘটনায় পরিবারের পক্ষ থেকে ধর্ষণের অভিযোগ ওঠে, তবে দেহের দুটি হাত ও নিম্নাঙ্গ উদ্ধার না হওয়ায় প্রমাণ মিলতে সময় লাগছে বলে জানায় পুলিশ। গত 28 আগস্ট টিউশনে বেরিয়ে নিখোঁজ হয় ছাত্রীটি। পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ প্রথমে স্কুলের শিক্ষক মনোজ পালকে আটক করলেও প্রমাণের অভাবে ছেড়ে দেয়। পরে সন্দেহজনক গতিবিধির কারণে ফের তাকে আটক করলে জিজ্ঞাসাবাদে খুনের কথা স্বীকার করে। তার দেখানো পথে একটি জলাশয় থেকে বস্তাবন্দি টুকরো দেহ উদ্ধার হয়। ঘটনায় ক্ষোভে ফেটে পড়ে এলাকাবাসী। স্কুলের সামনে বিক্ষোভ, অবরোধ ও প্রধান শিক্ষককে মারধরের ঘটনাও ঘটে। পুলিশের আশ্বাসে অবরোধ ওঠে। অভিযুক্ত শিক্ষকের ভাড়া বাড়িতে তল্লাশিতে সেক্স টয়, কন্ডম ও ওষুধ উদ্ধার করেছে পুলিশ। জানা যায় তার স্ত্রী 6 বছর আগে ডিভোর্স দিয়েছিলেন। চাঞ্চল্যকর এই ঘটনায় রামপুরহাট জুড়ে তীব্র ক্ষোভ ছড়িয়েছে। একটা মাথা দিয়েছে আর পাঁজরে দিয়েছে, হাত পা দেয়নি, কিছু দেয়নি, কিছু পাইনি। তো ওটা মাটিতে পুঁতে দিয়েছে, আর কি করবো, বাড়িতে নিয়ে এসে। আপনারা কি চাইছেন? আমরা চাই যে আমাদের বডি কিনা ওটা, আমরা সেটা চাই। এখন কি চাইছেন? তদন্ত হোক, তদন্ত চাই আমরা। এখন সিপিআই তদন্ত হোক, সবকিছু হোক। বডি পেয়েছি আমরা, তো ওনাকে কি প্লাস্টিক করে গড়ু মুড়ু করে দিয়েছে। ওনার আমাদের বডি কি নাই সেটা আমরা জানতে পারলাম না। হাত নাই, পা নাই, কিছু নাই। আমরা এখন সিবিআই যাচ নেবো ভাই, আর আমরা যেখানে ভালো করে যাচাই হয় সেইখানে আমরা যাচ নেবো। ছেলে আপনার কি আবার পোস্টমর্টম করাবেন? করালে চাল তো আমরা করাবো, তাও আমাদের সিবিআই যাচ চাই। আর ওর সাথে যতজন লোক আছে ওদেরকে খুঁজে বার করাবে। নবদ্বীপে বিজেপি কর্মীর মৃত্যুকে ঘিরে বিস্ফোরক মন্তব্য বিজেপি মুখপাত্র সোমনাথ কর। সংবাদ মাধ্যমের সামনে তিনি সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেন, নবদ্বীপে আগুন জ্বলবে। অভিযোগ, তৃণমূল দুষ্কৃতীদের হাতেই খুন হয়েছে বিজেপি কর্মী। প্রশাসন তদন্তে গাফিলতি করলে বিজেপি কর্মী থেকে সাধারণ মানুষ নবদ্বীপ স্তব্ধ করে দেবে বলে হুঁশিয়ারি দেন তিনি। তার কড়া বার্তা, কাউকে ছেড়ে কথা বলা হবে না, তৃণমূলকে উচিত শিক্ষা দেওয়া হবে। রানাঘাট দক্ষিণ সাংগঠনিক জেলার বিজেপি মুখপাত্র সোমনাথ কর নবদ্বীপে এক বিজেপি কর্মীর মৃত্যুকে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। সংবাদ মাধ্যমের সামনে তিনি বলেন, নবদ্বীপে আগুন জ্বলবে এবং প্রশাসন যদি তদন্তে গাফিলতি করে তবে ভবিষ্যতে বিজেপির কর্মী ও সাধারণ মানুষ নবদ্বীপ স্তব্ধ করে দেবে। কাউকে ছেড়ে কথা বলা হবে না, যার মাধ্যমে তৃণমূলকে উচিত শিক্ষা দেবে বলে হুঁশিয়ারি দেন তিনি। সোমনাথ কর দাবি করেছেন যে নিহতের ঘটনা তৃণমূলের দুষ্কৃতীর হাতে ঘটেছে এবং প্রশাসনকে ব্যবস্থা না নিলে কঠোর পদক্ষেপ নেওয়ার আভাস দিয়েছেন। হয়েছে বলতে এই সঞ্জয় ভূমিক, যিনি আমাদের বিজেপি কার্যকর্তা, শুনেছি 7 বুলেটের কাজ দিয়ে নাকি যাচ্ছিল, সেখানে মারধর করা হয়। সে মতো ওখানে পালিয়ে গিয়ে বাড়িতে চলে যায় এবং বাড়িতে গিয়ে সেখানে নাকি রাত 2টোর সময় টেনে হিঁচড়ে তাকে, এটা হচ্ছে কালকে রাতে ঘটনাটা হয়েছে। ওকে রাত 2টোর সময় টেনে হিঁচড়ে ওকে মারধর করা হয় এবং এমনভাবে মারা হয়, সে মতো অবস্থায় ঘাড়ের পেছনে আঘাত হয় এবং আঘাত হওয়ার পরে এবং হাতে পায়ে আরো মারধর করে। তারপরে ওরা হসপিটালে নিয়ে আসে দুপুরবেলার দিকে। আজকে নিয়ে এসছে হসপিটালে, নিয়ে আসার পরে এখন মৃত। তৃণমূল কংগ্রেস করলে সমাজে যে অবাধে অপরাধ করা যায়, এই নবদ্বীপের ঘটনা এটা তার একটা অন্যতম প্রমাণ।
আপনারা দেখলেন যে আমাদেরই বিজেপির কার্যকর্তা সঞ্জয় ভৌমিককে কিভাবে গদাধর তাপসেরা রাস্তার উপরে পিটিয়ে পিটিয়ে মারছে, তার বাড়িতে গিয়ে তার মায়ের সামনে তাকে পিটিয়ে খুন করলো। এই বিষয় নিয়ে পুলিশ প্রশাসন তার যদি সেই সদর্থক ভূমিকা গ্রহণ না করে তাহলে আগামী দিনে নবদ্বীপের মাটিতে আগুন জ্বলবে এবং সেই আগুনের তাপ কিন্তু প্রত্যেকটা তৃণমূল কংগ্রেসকে সহ্য করতে হবে। একথা আমরা কিন্তু ভারতীয় জনতা পার্টির থেকে হুঁশিয়ার দিয়ে বলছি প্রশাসনকে। প্রশাসন যদি তার নিজস্ব কাজ করতে কোনো রকমের গাফিলতি করে এবার কিন্তু আমরা আর প্রশাসনকে ছেড়ে দেব না। নবদ্বীপের প্রত্যেকটা ভারতীয় জনতা পার্টি কর্মী সহ সাধারণ মানুষকে নিয়ে আমরা নবদ্বীপ স্তব্ধ করে দেব আগামী দিনে। তার কারণ এইভাবে দিনের পর দিন মায়েদের ওপর অত্যাচার, মেয়েদের ওপর অত্যাচার, মানুষ খুন করার রাজনীতি যা তৃণমূল কংগ্রেস করছে, তৃণমূল কংগ্রেসকে এবার উচিত শিক্ষা আমরা দিয়ে দেব। সেখানে কিন্তু কোনো প্রশাসন তাদের আগামী দিনে বাঁচাতে পারবে না, একথা কিন্তু আমরা হলফ করে বলছি। সোমনাথ করের পাশাপাশি নদিয়ার নবদ্বীপে বিজেপি কর্মী খুনের ঘটনায় এবার বিস্ফোরক প্রতিক্রিয়া অর্জুন সিং এর। ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেন, শুধু রামায়ণ নয় মহাভারত পড়তে হবে। যে ভাষায় বোঝে সেই ভাষাতেই জবাব দিতে হবে। তার অভিযোগ, নিম্ন আদালতে বিচার ব্যবস্থা এখনো তৃণমূলের নিয়ন্ত্রণে চলছে। কাকদ্বীপের ঘটনায় অভিযুক্ত তৃণমূল নেতা জামিন পাওয়া নিয়েও প্রশ্ন তোলেন তিনি। আরো কড়া বার্তা দিয়ে অর্জুন সিং বলেন, তৃণমূল শেষ সময়ে হামলা করবে, তাই বিজেপিকে সংগঠিতভাবে রাস্তায় নেমে প্রতিরোধ গড়তে হবে, শুধু বিবৃতিতে কাজ করলে হবে না। নদিয়ার নবদ্বীপে বিজেপি কর্মী খুনের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানালেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। তিনি বলেন, বিজেপি কর্মীদের শুধু রামায়ণ নয় মহাভারতও পড়তে হবে। যে ভাষায় বোঝে সেই ভাষায় জবাব দিতে হবে। তিনি দাবি করেন, নিম্ন আদালতের বিচার ব্যবস্থাও এখন তৃণমূলের নিয়ন্ত্রণে চলছে। কাকদ্বীপের ঘটনায় এক তৃণমূল নেতা জামিন পেয়ে যাওয়ায় প্রশ্ন তোলেন তিনি। তার অভিযোগ, আইনমন্ত্রী থেকে শুরু করে সেক্রেটারি সবাই মিলে আইনের কোমর ভেঙে দিয়েছে। অর্জুন সিং সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেন, তৃণমূল তো শেষ সময়ে হামলা করবেই, বিজেপিকে সংগঠিতভাবে রাস্তায় নেমে তার প্রতিরোধ করতে হবে, শুধু বিবৃতি দিলে চলবে না, প্রতিবাদ করতে হবে। দেখুন, তৃণমূল শেষ সময়ে এইসব করবে, এবার বিজেপিকে সংগঠিতভাবে এদের জবাবটা দিতে হবে। ওই শুধু আমি একটা বিবৃতি দিয়ে দিলাম তাতে তৃণমূল এই অত্যাচারটা বন্ধ হবে না। মাঠে নেমে লড়াই করতে হবে। যেভাবে এটা তৃণমূলের লোকেরা বিজেপি কর্মীকে মেরেছে, তার বাড়ির লোক কান্নাকাটি করছে, দুদিন পরে কান্নাকাটি বন্ধ হয়ে যাবে। আমি বা আমার দলের লোকেরা গিয়ে একটা মালা পরিয়ে দিলাম, আমাদের কাজ শেষ, এরকম হবে না, হওয়া উচিত না। সংগঠিতভাবে তার প্রতিবাদ করা উচিত, সংগঠিতভাবে। আজকে এটা আমার অধিকার নেই বলা, তাও বলছি, আজকে যেভাবে তাকে মারা হয়েছে, যেভাবে পিটিয়ে মেরে দেওয়া হয়েছে, সেইভাবে ওই যে নদিয়া, ওখানে যারা নবদ্বীপের বিজেপি কর্মীদের তাদের রাস্তায় নামা দরকার আছে, রাস্তায় নেমে প্রতিবাদ করা দরকার। ম্যাকাউট বিশ্ববিদ্যালয়ে 837 কোটি দুর্নীতির অভিযোগে সরব কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। ইতিমধ্যে এই বিষয়ে কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছে জনস্বার্থ মামলা। শুনানিতে অভিযোগ ওঠে, রাজ্যের অডিট রিপোর্টেই দুর্নীতির প্রমাণ মিললেও প্রশাসন কোনো পদক্ষেপ নেয়নি, বেআইনি নিয়োগের কথাও বলা হয়। বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ মামলার সব পক্ষকে হলফনামা দাখিলের নির্দেশও দিয়েছে। এখন নজর আদালতের পরবর্তী পদক্ষেপে। ম্যাকাউট বিশ্ববিদ্যালয়ে 837 কোটির দুর্নীতির অভিযোগে সরব হলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। ইতিমধ্যেই এই বিষয়ে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। শুক্রবার মামলার শুনানিতে মামলাকারীর তরফে অভিযোগ জানানো হয়, রাজ্য সরকারের করা অডিট রিপোর্টেই নাকি দুর্নীতির প্রমাণ মিললেও প্রশাসন কোনো পদক্ষেপ করেনি। পাশাপাশি বেআইনিভাবে কর্মী নিয়োগের অভিযোগও আদালতে তোলা হয়েছে। এই পরিপ্রেক্ষিতে বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ মামলার সব পক্ষকে হলফনামা দাখিলের নির্দেশ দিয়েছে। এখন দেখার বিষয়ে বিশ্ববিদ্যালয় ও প্রশাসনের তরফে আদালতে ঠিক কি ব্যাখ্যা দেওয়া হয়।
আসানসোলে দুর্গা প্রতিমার মুখ ভাঙা ও চুরিকে ঘিরে তীব্র চাঞ্চল্য। আসানসোল দক্ষিণ থানার মহিশিলা পালপাড়া এক মৃৎশিল্পীর কারখানা থেকে প্রতিমা দুটি মুখ নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ভিন রাজ্যের এক যুবকের বিরুদ্ধে। পরে সেই মুখ উদ্ধার হয় অন্য এক কারখানা থেকে। ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা অভিযুক্তকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে মারধরও করে। অভিযোগকারীর দাবি প্রতিলিপি তৈরির উদ্দেশ্যে এই মুখ চুরি হয়েছে। আজই ওই প্রতিমা একটি পুজো কমিটির হাতে দেওয়ার কথা ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতির সামাল দেয়, যদিও অভিযুক্ত অভিযোগ অস্বীকার করেছে। আসানসোল দক্ষিণ থানার মহিশিলা পালপাড়ায় দুর্গা প্রতিমার দুটি মুখ ভেঙে চুরির অভিযোগে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। অভিযোগ, স্থানীয় এক যুবক মৃৎশিল্পী বাপি পালের কারখানা থেকে প্রতিমার মুখ নিয়ে যায়। পরে সেই মুখ উদ্ধার হয় অন্য এক মৃৎশিল্পীর কারখানা থেকে। ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা অভিযুক্ত যুবককে বিদ্যুতের খুঁটিতে বেঁধে মারধর করে। বাপি পালের দাবি, ওই ছাঁচ অন্য কারো কাছে ছিল না, তাই প্রতিলিপি তৈরির উদ্দেশ্যেই মুখ চুরি করা হয়েছে। উল্লেখযোগ্যভাবে ওই প্রতিমার একটি আজই পূজা কমিটির হাতে দেওয়ার কথা ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, তবে অভিযুক্ত যুবক অভিযোগ অস্বীকার করেছে। আমাদের এখানে একটা দুর্গা মূর্তি ভেঙে দিয়েছে, কালকেই আমার ডেলিভারি ঠাকুরটার পুরো ভেঙে মুখটা নিয়ে গেছে। ওর মুখটা দরকার, হিংসা আর কিছুই না। ছেলেটা এখানে কাজে এসেছে, থাকে চিনাকুড়ি বলছে। হ্যাঁ, বিহারে। যাই হোক, আমি চিনিও না ছেলেটাকে, তো মুখটা ভেঙে নিয়ে গেছে দুটো মুখে। আমার ঠাকুর সকালবেলা এসে দেখছি ঠাকুর ভেঙে দিয়েছে, দুটো মুখ চুরি করে নিয়ে চলে গেছে। ঠাকুরে কিছু ভাঙেনি, শুধু মুখ দুটো চুরি করে নিয়ে গেছে। হরিপালের বাড়ি কাজ করে ছেলেটা, ঠিক আছে? ওই ছেলেটা প্রথমে স্বীকার করেনি, তারপর আমাদের ছেলেগুলো গিয়ে ওর ঘর থেকে মুখ বার করে নিয়ে আসছে। হরিপালের ঘর থেকে মুখ বার করে নিয়ে আসছে। সে তো ওই ছেলেটাই নিয়ে আসছে, তাছাড়া কে আনবে? আমরা তো আমরা ঘরে ঘুমাচ্ছি ভিতরে, আমরা কিছুই জানি না। আর যে গেট তালা খুললে যায় ও কখন যে কি করেছে আমরা নিজে কিছুই জানি না। কাজ করছে মাস 2-3 মাস হলো, 3 মাস হয়নি, 2 মাসের মতো। নিজের মর্জি মতো করলো ঘটনাটা। ও নিজের মর্জি। আরে বললাম তো, কালকে টাকা দিছি, ও সকালবেলা টাকা নিয়ে বাড়ি চলে গেছে। হ্যাঁ, দিয়ে আসলে রাত্রেবেলা এসছে। আর সকালবেলা আইসা কাজে লাগার কথা, কাজে লাগায় আসে নাই, রাত্রেবেলা এসছে। আইসা যে খাওয়া দাওয়া করে আমরা তো ভিতরে থাকি, ভিতরে চলে গেছি, গেট বন্ধ থাকে। ও যে কখন গেছে আর কখন যে এটা এই কাজ করছে আমরা কিছুই জানি না। আরে একজন চলে আসলো, বললো আমাকে মুখ দরকার ছিল, আর আমি ওকে জানি না। ও আমাকে ধমকাইলো, বললো আমাকে মুখ দেবি না, তোমাকে মারে দেবো। কে আছে নাই আছে আমি জানি না। কিসের মুখ? সরস্বতীকে মুখ। এসএসসি ভবনে চাকরি প্রার্থীদের বিক্ষোভ ও ডেপুটেশন। শূন্যপদ বাড়ানোর দাবিতে শুক্রবার শিয়ালদা থেকে র্যালি করে করুণাময়ীতে পৌঁছান পরীক্ষার্থীরা। তাদের সঙ্গে ছিলেন চাকরিহারা প্রার্থীরাও। অভিযোগ, 2025 সালের পরীক্ষার চাকরিহারাদের অতিরিক্ত 10 নম্বর দেওয়ার নতুন পরীক্ষার্থীদের ভবিষ্যতে অনিশ্চিত হয়ে পড়ছে। তাই শূন্যপদ বাড়াতে সরকারের কাছে দাবি জানালেন তারা। শূন্যপদ বাড়ানোর দাবিতে এসএসসি ভবনে বিক্ষোভ ও ডেপুটেশন দিলেন নতুন পরীক্ষার্থীরা। শুক্রবার শিয়ালদহ থেকে মেট্রো করে করুণাময়ীতে এসে র্যালি করে তারা পৌঁছান এসএসসি ভবনে। তাদের সঙ্গে ছিলেন পূর্বে পরীক্ষায় উত্তীর্ণ কিন্তু চাকরিহারা প্রার্থীরাও। দাবি, 2025 সালের পরীক্ষায় আদালতের নির্দেশে চাকরিহারাদের 10 নম্বর অতিরিক্ত দেওয়া হচ্ছে। এতে নতুন পরীক্ষার্থীদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ছে। তাই সরকারকে শূন্যপদের সংখ্যা বাড়াতে হবে, সেই দাবিতেই যৌথভাবে ডেপুটেশন দেন এবং বিক্ষোভ দেখান তারা। আমরা 2025 সালের ফ্রেশার সেকেন্ড যে এসএলএসটি তার ক্যান্ডিডেট। বিগত 10 বছর ধরে রাজ্য সরকার নতুন এসএসসি পরীক্ষা নেয়নি। সুপ্রিম কোর্টের চাপে এবার নিয়েছে, কিন্তু খুব বাধ্য হয়ে। না নেওয়ার পরিমাণটা বেশি ছিল কিন্তু তারা নিয়েছে। যাই হোক, এখন ঘটনা হলো যে এই যে নিয়েছে, যে সিট সংখ্যা ওরা দেখাচ্ছে, সেই সিট সংখ্যায় আগের আমরা কোনো সাবজেক্টে দেখছি আগের থেকেও কমে গেছে। ম্যাথামেটিক্সের মতো সায়েন্সের সাবজেক্টগুলো আগের থেকেও কমে গেছে এবং 10 বছরে যে হারে বাড়ার কথা সে হারে বাড়েনি। তো আমাদের আজকে যে দাবি, সিট সংখ্যা বাড়াতে হবে। যে সিট আছে তা 1 লক্ষের অধিক সিট বাড়াতে হবে। কেন আমরা এই দাবি নিয়ে আসি? মমতা ব্যানার্জি কিছুদিন আগেই বলেছেন যে আমাদের হাতে 21,000 সিট এখনও রেডি আছে। তো সিট সংখ্যা বাড়াতে হবে। 2 নম্বর হলো এই যে 60-এর মধ্যে পরীক্ষা দিয়ে তারা 80-র মধ্যে রেজাল্ট পাবলিশ করছে। এটা কোনো দিনও আমাদের ভারতবর্ষে কোনো রাজ্যে এখন অবধি হয়নি। তো সেটাও আমাদের একটা দাবি যে 60-এর মধ্যে পরীক্ষা, 60-এর মধ্যে রেজাল্ট পাবলিশ করতে হবে। আর যে এই যে ভাইবাটা পুরোপুরি সিসি ক্যামেরার মধ্য দিয়ে প্রত্যেকে পাবলিশ, আমরা যেন জানতে পারি যে সে কীরকম ভাইবা দিয়েছে, সে কীরকম দিয়েছে। ওই ভাইবাই গিয়ে যে খেলা খেলবে সেই খেলায় আমরা পছন্দ না। বীরভূমের মুরারই 2 নম্বর ব্লকের পাইকরে কৃষি দপ্তর সহ অধিকর্তার দপ্তরে ইডি তল্লাশি। দুপুর 12টা নাগাদ কেন্দ্রীয় বাহিনী নিয়ে 3টি গাড়িতে পৌঁছে ইডি আধিকারিকরা হানা দেন। দপ্তরের ভিতরে প্রবেশ করে তল্লাশি চালানো হয়। হঠাৎ এই অভিযানে চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
বীরভূমের মোরারই 2 নম্বর ব্লকের পাইকরে কৃষি দপ্তরের সহ অধিকর্তা দপ্তরে হানা দিল ইডি। আজ দুপুর 12টা নাগাদ কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে নিয়ে 3টি গাড়িতে ইডি আধিকারিকরা সেখানে পৌঁছান। পরে তারা দপ্তরের ভেতরে প্রবেশ করে তল্লাশি চালান। ঘটনায় এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে। বাঁকুড়ার রায়পুরে ফের কংসাবতীর চাপে বাঁধ ভাঙন। শুক্রবার ভোর রাতে কালাশোলের কাছে পাড় ধসে জল ঢুকে পড়ে 3 গ্রামে। ডুবে যায় কয়েকশো বিঘে আমন ক্ষেত, ক্ষতিগ্রস্ত বাড়িঘর। আশ্রয় দেওয়া হয়েছে 31টি পরিবারের 141 জনকে। প্রশাসন জল ছাড়া বন্ধ করে পরিস্থিতি সামলানোর চেষ্টা করছে। তবে এলাকাবাসী ও বিজেপির অভিযোগ, দুর্নীতি আর গাফিলতিতেই বারবার ঘটছে এমন বিপর্যয়। বাঁকুড়ার রায়পুর ব্লকে ফের কংসাবতী সেচ খালের পাড় ভেঙে বিপত্তি। শুক্রবার রাত 2:30 নাগাদ কালাশোল সংলগ্ন এলাকায় রাইট ব্যাংক মেইন ক্যানেলের পাড় ধসে পড়ে। হুড়মুড় করে জল ঢুকে পড়ে কালাশোল, শ্যামসুন্দরপুর ও ঝিঙ্গা গ্রামে। হঠাৎ বন্যায় ডুবে যায় কয়েকশো বিঘে আমনের জমি ও ক্ষতিগ্রস্ত হয় একাধিক কাঁচা বাড়ি। প্রশাসন সূত্রে জানা গেছে 31টি পরিবারের মোট 141 জনকে স্থানীয় স্কুল, লাইব্রেরি ও ICDS কেন্দ্রে আশ্রয় দেওয়া হয়েছে। তড়িঘড়ি জল ছাড়া বন্ধ করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে সেচ দপ্তর। এলাকার বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিনের গাফিলতি ও দুর্নীতির কারণেই বারবার এমন ঘটনা ঘটছে। বিজেপি ওর অভিযোগ, সেচ খাল মেরামতিতে দুর্নীতির ফলেই এই বিপর্যয় নেমে এসেছে। ওই ক্যানেল ভেঙে গেছে, ক্যানেল ভাঙার জন্য বাড়িতে জল ঢুকে গেছে, বাইরে এক কোমর জল, ঘরে জল হয়ে গেছে এক কোমর। এই জন্য আমরা সব বাচ্চা টাচ্চা নিয়ে, হাঁড়ি কাঁথা সব কিছু নিয়ে এইখানে ফাঁকে এসেছি। তা ঘরের সব জিনিস বের করতে পারিনি। আমার বাড়ির চারপাশে জল, ঘরের মধ্যেখানেও জল। যা তাড়াতাড়ি জিনিসপাতি বার করেছি, বাকি জিনিস সব রয়ে গেছে, কোনো জিনিস বার করতে পারিনি। আমাদের বাড়ি ক্যানেল ভেঙে রাত 2টার সময় জল ঢুকে গেছিল। আমরা ছেলে মিলে বউ বিটি নিয়ে সব হরিমেলায় বসে আছি। তাহলে আমাদের খাওয়া দাওয়া পেটে সকাল থেকে কোনো দানা পড়েনি। আমরা বউ ঝিনিয়ে সকলে বসে আছি, তাইলে আমাদের ব্যবস্থা কি করছেন? দেখলাম যে গতকাল রাত্রেবেলায় প্রায় আনুমানিক রাত 3টের সময় ম্যান ক্লেন প্রায় 40 ফুট মতো ভেঙে যায়। এখন কংসাবতীর জল ছেড়ে কারণে ফুল ভর্তি ক্যানেল ছিল, স্বাভাবিক কারণে পুরো জল গ্রামে ঢুকে পড়ে। তাতে প্রায় 7খানা বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। একটা বাড়ি অলরেডি ধসে পড়ে গেছে, বাকি 6খানা বাড়ি এখনও জলের মধ্যে ডুবে আছে। মাটির বাড়ি যেহেতু, কিন্তু জল কমে গেলে, অনেকটা জল কমেছে যেহেতু কংসাবতী এখন ক্যানেলটাকে জলটা বন্ধ করেছে। এবং প্রশাসনিক আধিকারিকরাও এসছেন, পুলিশ এসছেন, বিডিও সাহেবও এসছেন, সমস্ত ওনারা রিপোর্ট নিয়েছেন। আমরাও দেখলাম, আমরা জেলা স্তরে বিষয়টা নিয়ে রিপোর্ট করব। আমরা পানাগড়ে পচাগলা দেহ উদ্ধারের চাঞ্চল্য। রেলপাড়ের ট্যাঙ্কিতলা এলাকা থেকে উদ্ধার হয় মালিক পাল নামে এক ব্যক্তির মৃতদেহ। কয়েকদিন ধরে খোঁজ না মেলায় সন্দেহ তৈরি হয়। শুক্রবার সকালে দুর্গন্ধ ছড়াতেই খবর যায় পুলিশে। দরজা ভেঙে বারান্দা থেকে দেহ উদ্ধার করে কাকসারজু থানার পুলিশ। অনুমান 3 থেকে 4 দিন আগে মৃত্যু হয়েছে। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। পানাগড়ের রেলপাড়ের ট্যাঙ্কি তলা থেকে এক ব্যক্তির পচা গলা মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো। মৃতের নাম মালিক পাল, বয়স 55 বছর। তিনি একা থাকতেন। স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন ধরে তার কোনো খোঁজ না মেলায় সন্দেহ তৈরি হয়। শুক্রবার সকালে দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় প্রতিবেশীরা পুলিশে খবর দেন। কাকসারজু থানার পুলিশ এসে দরজা ভেঙে ঘরে ঢুকে বারান্দা থেকে তার পচা গলা দেহ উদ্ধার করে। পুলিশের অনুমান প্রায় 3 থেকে 4 দিন আগে তার মৃত্যু হয়েছে। গোটা শরীরে পচন ধরে গেছে। ইতিমধ্যে দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনাটা মানিক পাল এখানে দীর্ঘদিন ধরে বাড়িতে থাকতো। বাড়ির পরিবারের আর কেউ ছিল না, দীর্ঘদিন ধরেও একাই থেকেছে। তাদের বড়দা সম্ভবত মারা গেছে, আর এক দাদা রঞ্জিত পাল, তাদের সাথে আমাদের যোগাযোগ হয়েছিল। সে একবার ঘুরেও গেছে। তারপর আজ বহুদিন হলো তাদের সাথে আর আমাদের যোগাযোগ নেই। আমরা বলেছি যে ভাইটাকে দেখো, তো আমরা যতটা প্রতিবেশীরা যতটা পেরেছি আমরা তাকে দেখাশোনা করেছি। তো আজ প্রায় মাস 3 হলো আমরা তাকে চোখে দেখতে পাইনি। সে তো ঘরে একাই থাকে। এমন তো অবস্থায় আজকে হঠাৎ সকালবেলাতে আমি খবর পেলাম যে পঞ্চায়েত মেম্বার গৌতম বাউরি, সে ফোন করলো আমাকে, দাদা এরকম মানিক সম্ভবত মারা গেছে। তো খুব গন্ধ দিচ্ছিল। তখন গৌতম বাউরি দরজা খোলার ব্যবস্থা করে এবং দেখে হ্যাঁ সত্যি से मृत अवस्था पड़े आछे। घटना हुआ था, ये 1.5-2 साल से हम लोग उसको खाना पीना दे रहे थे। अचानक से 2-3 दिन से ये दरवाजा नहीं खोल रहा। इसके वजह से हम लोग को डाउट हुआ कि शायद अंदर कुछ हो गया है। तो सब पड़ा उड़ा आदमी को बोल के फिर पुलिस प्रशासन आया तो खुला तो देखा डेड मिला ये।
ये घटना तो देखिए 2 दिन पहले ये खाना खाया है लेके, फिर 2 दिन के बाद से दरवाजा नहीं खोल रहा, तो मेरे ख्याल से कल या परसों रात का ये घटना है इसको हुआ। आज सुबह पता चला, पुलिस आया तो बोला कि मर गया। আজকের মতো এই পর্যন্তই, ফিরে আসবো আগামী দিন ঠিক এই সময়। চোখ রাখুন রাইজিং বাংলার পর্দায়, দেখি বাংলার মুখ।